হ্যালো স্টুডেন্টস অফ ফোর্থ সেমিস্টার। আজকে আমরা অ্যাসিমেট্রিক সিনথেসিস আলোচনা করব। অ্যাসিমেট্রিক সিনথেসিস আলোচনা করতে গেলে তোমাদের কয়েকটা টার্ম সম্বন্ধে ভালো করে জানতে হবে। যেমন ধরো স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন। স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন কাকে বলে? The reactions where the stereochemistry of the starting materials determines the stereochemistry of the product and there is no choice involved. মানে স্টার্টিং মেটেরিয়ালের যা স্টিরিওকেমিস্ট্রি সেটা প্রোডাক্টের কি স্টিরিওকেমিস্ট্রি হবে সেটাকে ডিকটেট করে। যেমন তোমরা জানো কয়েকটা ওয়েল নোন এক্সাম্পলস, যেমন SN2 রিয়াকশন। SN2 রিয়াকশনে তোমরা জানো ইনভার্সন আর কনফিগারেশন হয়। তার মানে এস এই স্টিরিও আইসোমারটা সেটা যদি SN2 রিয়াকশন হয় তাহলে তার কনফিগারেশন ইনভার্সন হবে, হয়ে আর প্রোডাক্ট তৈরি হবে। The absolute configuration of the starting material determines the absolute stereochemistry of the product in SN2 reaction. সেজন্য SN2 একটা স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। তোমরা ভালো করেই জানো যে এখানে ইনভার্সন অফ কনফিগারেশন হয়। ইনভার্সন অফ কনফিগারেশন হলে S আইসোমার থেকে R আইসোমার তৈরি হবে, বা ভাইস ভার্সা, আর কম্পাউন্ড থেকে এস কম্পাউন্ড তৈরি হবে। সিমিলারলি E2 রিয়াকশন, E2 রিয়াকশনও কিন্তু একটা স্টিরিও স্পেসিফিক রিয়াকশন যেখানে অ্যান্টি এলিমিনেশন হয়। তোমরা যখন এলিমিনেশন রিয়াকশন পড়েছো সেখানে E2 এলিমিনেশনের যখন স্টিরিওকেমিস্ট্রি আলোচনা হয়েছিল তখন দেখেছিলে যে E2 এলিমিনেশনে কার্বন হাইড্রোজেন এবং কার্বন ব্রোমিন বন্ড এদেরকে অ্যান্টি পেরিপ্ল্যানার থাকতে হয় ইন দ্য ট্রানজিশন স্টেট। অ্যান্টি পেরিপ্ল্যানার থাকলে এই যে কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক হওয়ার ফলে যে ইলেকট্রন পেয়ার জেনারেট করছে সেটা ব্যাকসাইড অ্যাটাক করবে টু দ্য কার্বন ব্রোমিন বন্ড, হয়ে কার্বন ব্রোমিন বন্ড ব্রেক হবে এবং একটা ডবল বন্ড তৈরি হবে। এই ওভারল্যাপটা ম্যাক্সিমাম হয় যদি এরা অ্যান্টি পেরিপ্ল্যানার কনফিগারেশনে থাকে, এবং সেখানে আরও অন্যান্য কারণ আছে, যেমন বেস তার যে ইলেকট্রন ডেন্সিটি এবং ব্রোমাইড যে বেরিয়ে যাচ্ছে তার যে ইলেকট্রন ডেন্সিটি এরা ফার অ্যাপার্ট থাকবে এই অ্যান্টি পেরিপ্ল্যানার ট্রানজিশন স্টেটে। তো তার ফলে কি হয় না, অ্যান্টি এলিমিনেশন হয়। এখানে আমরা দেখব এই কম্পাউন্ডটা, এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এই এক্সাম্পলে কার্বন হাইড্রোজেন এবং কার্বন ব্রোমিন সিন পজিশনে আছে। এটা কিন্তু প্রেফার কনফিগারেশন নয় ফর অ্যান্টি এলিমিনেশন। তার জন্য কি হবে না, এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ডে রোটেশন হবে, রোটেশন হয়ে কনফর্মেশন এমন একটা আসবে যেখানে কার্বন হাইড্রোজেন এবং কার্বন ব্রোমিন বন্ড অ্যান্টি থাকবে। তার ফলে কি হবে, এই জেড আইসোমারটা কিন্তু তৈরি হবে। দেখো এখানে যদি রোটেশন হয় তখন ফিনাইলটা এইদিকে চলে আসবে, ব্রোমিনটা এই অ্যান্টি হবে করসপন্ডিং টু দ্য কার্বন হাইড্রোজেন বন্ড, এবং সেখান থেকে এলিমিনেশন হলে আমার জেড আইসোমার তৈরি হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে E2 এলিমিনেশন কেন স্টিরিও স্পেসিফিক। আর একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যেখানে অলরেডি কার্বন হাইড্রোজেন এবং কার্বন ব্রোমিন এই দুটো অ্যান্টি পেরিপ্ল্যানার আছে। তো এই কনফার্মেশনে আর কোনো রোটেশন দরকার নেই, এই কনফার্মেশন থেকেই এলিমিনেশন হবে, হয়ে কিন্তু এখানে দেখো ই অ্যালকিন তৈরি হবে। কেমন? তাহলে তোমরা বুঝতে পারলে যে SN2 রিয়াকশন, E2 রিয়াকশন এরা স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। আরও একটা রিয়াকশন যেটা হলো যে ডাবল বন্ডে অ্যাডিশন রিয়াকশন। ধরো ব্রোমিন অ্যাডিশন রিয়াকশন তোমরা নিশ্চয়ই পড়েছো। এখানে অ্যাডিশন কিন্তু অ্যান্টি অ্যাডিশন হয়, মানে প্রথমে একটা ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়, এই ব্রোমোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট একটা তৈরি হয়, যে ইন্টারমিডিয়েটে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হয়, যে সাইডে ব্রোমোনিয়াম আয়নটা তৈরি হচ্ছে তার ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হয়, হয়ে অ্যান্টি ডাইব্রোমাইড তৈরি হয়। কেমন? এটা কিন্তু একটা স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। এখানে দেখো ই অ্যালকিন থেকে অ্যান্টি ডাইব্রোমাইড তৈরি হয়েছে,
সিমিলারলি যদি জেড অ্যালকিন নিই, সেখান থেকে আমার সিন ডাইব্রোমাইড তৈরি হয়েছে। হওয়ার পাথওয়েটা কি? একইভাবে কিন্তু ব্রোমোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে এবং ব্যাকসাইড দিয়ে অ্যাটাক করছে, তারপরে রোটেশন হয়ে সিন ডাইব্রোমাইড তৈরি হচ্ছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য স্টার্টিং মেটেরিয়াল সেটা কিন্তু ডিকটেট করছে প্রোডাক্টের স্টিরিওকেমিস্ট্রি কি হবে। এজন্য এই রিয়াকশনগুলোকে স্টিরিও স্পেসিফিক রিয়াকশন বলে। নেক্সট আমরা দেখব স্টিরিও সিলেক্টিভ রিয়াকশন। স্টিরিও সিলেক্টিভ রিয়াকশন মানে যেখানে one stereoisomer is formed predominantly because the reaction has a choice of pathways and one pathway is more favorable than the other. মানে একটা স্টার্টিং মেটেরিয়াল থেকে দুটো বা তার বেশি প্রোডাক্ট হওয়া সম্ভব, কিন্তু তার মধ্যে থেকে একটা স্টিরিও আইসোমার বেশি পরিমাণে তৈরি হচ্ছে কারণ সেই পাথওয়েটা ফেভারেবল পাথওয়ে, এনার্জেটিক্যালি ফেভারেবল পাথওয়ে। কেমন? এই ধরনের রিয়াকশনকে বলে স্টিরিও সিলেক্টিভিটি, মানে সিলেক্টিভলি একটা স্টিরিও আইসোমার তৈরি হচ্ছে। যেমন এক্সাম্পল E1 রিয়াকশন। E1 রিয়াকশন স্টিরিও সিলেক্টিভ রিয়াকশন। কারণ দেখো এখানে E1 রিয়াকশন কার মাধ্যমে হয় না, এই যে অ্যালকোহল আছে এটার যদি E1 রিয়াকশন হয়, প্রথমে কি হবে, এই OH-টা প্রোটোনেটেড হয়ে OH2+ হয়ে বেরিয়ে যাবে, ওই এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার এই কার্বোক্যাটায়নে এলিমিনেশন হয়ে ই অ্যালকিন তৈরি হতে পারে প্লাস জেড অ্যালকিন তৈরি হতে পারে। ই এবং জেড অ্যালকিনের মধ্যে মোর থার্মোডাইনামিক্যালি ফেভারেবল ই অ্যালকিনটা কিন্তু বেশি পরিমাণে তৈরি হবে কম্পেয়ার টু দ্য জেড অ্যালকিন। এখানে জেড অ্যালকিনটা দেখানো হচ্ছে না, কিন্তু এই ই এবং জেড এর মধ্যে ইটা বেশি পরিমাণে তৈরি হচ্ছে, সিলেক্টিভলি বেশি পরিমাণে তৈরি হচ্ছে, সেজন্য কিন্তু E1 reaction is a stereo selective reaction. স্টিরিও সিলেক্টিভ রিয়াকশনের আরেকটা প্রপার্টি হলো যে দুটো ডিফারেন্ট স্টিরিও আইসোমার কিন্তু সেম প্রোডাক্ট দিতে পারে। যেমন ধরো এই এক্সাম্পলটা, যখন 5 বা 4 মেম্বার রিংয়ে এনোলেট তৈরি হয় এবং সেই এনোলেট কোনো এই এনোলেট দ্বারা কোনো অ্যালকিলেশন হয়, তখন সেটা একটা স্টিরিও সিলেক্টিভ রিয়াকশন। এখানে দেখো এই দুটো কম্পাউন্ডের এই কার্বনের স্টিরিও কেমিস্ট্রি কিন্তু আলাদা, কিন্তু যখন তার উপর এলডিএ বা লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড দিয়ে ট্রিটমেন্ট করা হয়, এটা খুব স্ট্রং নন নিউক্লিওফিলিক বেস, তোমরা জানো এলডিএ। ট্রিটমেন্ট করা হলে এনোলেট তৈরি হলো। এনোলেটটা দেখো প্ল্যানার, কেমন? দুটো স্টিরিও আইসোমার থেকে কিন্তু একটাই এনোলেট তৈরি হলো। এবার এই এনোলেটে যখন অ্যালকিলেশন হবে, তখন মিথাইল গ্রুপটা এই অ্যালকিনের দুদিক থেকে অ্যাটাক, মিথাইল গ্রুপের উপর এই অ্যালকিন দ্বারা দুদিক থেকে অ্যাটাক করতে পারে, ফ্রম দ্য ফ্রন্ট সাইড এবং ফ্রম দ্য ব্যাক সাইড। কেমন? কিন্তু সিলেক্টিভলি মিথাইল গ্রুপটা ফ্রন্ট সাইড থেকে আসবে। তার কারণ হলো এখানে দেখো যে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, এটা একটা বাল্কি গ্রুপ, স্টেরিক্যালি বাল্কি গ্রুপ। এই আইসোপ্রোপাইল গ্রুপটা যেহেতু এই প্লেনের পেছনের দিকে আছে, সুতরাং এর সঙ্গে স্টেরিক হিন্ড্রেন্স অ্যাভয়েড করার জন্য এই মিথাইল গ্রুপটা কিন্তু প্লেনের ওপর দিক দিয়ে আসবে, হয়ে এই পার্টিকুলার স্টিরিও আইসোমারটা বেশি পরিমাণে সিলেক্টিভলি তৈরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো স্টিরিও আইসোমার কিন্তু একটাই প্রোডাক্ট দিচ্ছে সিলেক্টিভলি। এটাও একটা স্টিরিও সিলেক্টিভ রিয়াকশনের এক্সাম্পল। কেমন? তাহলে দেখো, in a stereoselective reaction, two different stereoisomers of the starting material give the same product, but in a stereospecific reaction, different stereochemistry of the starting material gives different stereochemistry of the product. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ডিফারেন্স বিটুইন স্টিরিওস্পেসিফিক এবং স্টিরিওসিলেক্টিভ রিয়াকশনের মধ্যে কি ডিফারেন্স। এবার আমরা দেখব স্টিরিও সিলেক্টিভ রিয়াকশন দু ধরনের হয়। একটা হলো এনানসিও সিলেক্টিভ রিয়াকশন এবং ডায়াস্টিরিও সিলেক্টিভ রিয়াকশন।
তাহলে এদের ডেফিনেশন আমরা কি সেটা জানবো। In a stereoselective reaction, when one enantiomer or diastereomer is predominantly formed among two or more products, then the reaction is called enantioselective or diastereoselective reaction. তাহলে তোমরা বুঝতে পারলে যখন কোনো রিয়াকশানে দুটো বা তার বেশি প্রোডাক্ট সম্ভব, সেখান থেকে যদি একটা এনানসিওমার বেশি পরিমাণে তৈরি হয় সেটাকে আমরা বলবো এনানসিওসিলেক্টিভ রিয়াকশন, বা কোনো একটা রিয়াকশানে একাধিক ডায়াস্টেরিওমার পসিবল, সেখান থেকে একটা ডায়াস্টেরিওমার যদি বেশি পরিমাণে তৈরি হয় সেটাকে আমরা বলবো ডায়াস্টেরিও সিলেক্টিভ রিয়াকশন। কেমন? আর enantioselectivity is expressed as the percentage of the more abundant enantiomer. কেমন? এটাকে আমরা enantiomeric excess হিসেবে এক্সপ্রেস করব। সিমিলারলি ডায়াস্টেরিওমেরিক এক্সেসকেও আমরা ডিই বা ডায়াস্টেরিওমেরিক এক্সেস হিসেবে এক্সপ্রেস করব, সেখানেও পার্সেন্টেজ অফ দ্য মোর অ্যাবান্ডেন্ট ডায়াস্টেরিওমারের দ্বারা সেটাকে এক্সপ্রেস করব। এখন আমাদের জানতে হবে একটা রিয়াকশন স্টিরিওসিলেক্টিভ হতে গেলে the substrate must have pro-stereogenic elements. Pro-stereogenic elements মানে ধরো প্রোকাইরাল ফেস বা এই ধরনের কোনো প্রপার্টি থাকতে হবে যেখান থেকে আমার কোনো স্টিরিও সেন্টার জেনারেট করবে, যেটা আমরা আস্তে ধীরে দেখতে থাকবো কি করে প্রো-স্টিরিওজেনিক এলিমেন্টস থেকে বিভিন্ন স্টিরিও আইসোমার তৈরি হচ্ছে। এখন প্রিন্সিপাল অফ স্টিরিওসিলেক্টিভিটি। কোনো একটা রিয়াকশন স্টিরিওসিলেক্টিভ কখন হবে তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হলো, ইন এ স্টিরিওসিলেক্টিভ রিয়াকশন দ্য টু স্টিরিওআইসোমার্স মাস্ট বি ফর্মড থ্রু টু ডায়াস্টেরিওমেরিক ট্রানজিশন স্টেট। একটা স্টার্টিং মেটেরিয়াল থেকে যখন দুটো স্টিরিওআইসোমার তৈরি হচ্ছে তখন তারা যদি ডায়াস্টেরিওমেরিক ট্রানজিশন স্টেটের মাধ্যমে তৈরি হয় তখন তাদের মধ্যে ট্রানজিশন স্টেটের এনার্জির ডিফারেন্স থাকবে এবং সেই ডিফারেন্স থেকে মোর অ্যাবান্ডেন্ট প্রোডাক্ট তৈরি হবে যে ট্রানজিশন স্টেটের এনার্জি কম। বুঝতে পারলে? দুটো ডিফারেন্ট ট্রানজিশন স্টেট এনার্জি থেকে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন একই হবে না, প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন আলাদা হবে এবং সেই আলাদা ডিস্ট্রিবিউশন থেকেই কিন্তু স্টিরিও সিলেক্টিভিটিটা আসবে। সেটাই এখানে লেখা হয়েছে, দেখো, বাই ভার্চু অফ দেয়ার ডায়াস্টেরিওটপিক নেচার দে কুড ডিফার ইন দেয়ার ফ্রি এনার্জিস অ্যান্ড দাস গিভ প্রোডাক্টস অফ ডিফারেন্ট অ্যামাউন্টস। যেহেতু দুটো ট্রানজিশন স্টেটের এনার্জি ডিফারেন্ট, সেহেতু যে দুটো প্রোডাক্ট তৈরি হবে তারা ডিফারেন্ট অ্যামাউন্টে তৈরি হবে। কেমন? এবার কোনো একটা ট্রানজিশন স্টেট ডায়াস্টেরিওমেরিক কেন হবে বা কখন হবে? যখন ওই সাবস্ট্রেটের মধ্যে কোনো এনানসিওটপিক ফেস অর এনানসিওটপিক লিগ্যান্ড থাকবে এবং যখন ওই সাবস্ট্রেটের উপর যখন কোনো রিয়েজেন্টের রিয়াকশন হচ্ছে সেই রিয়েজেন্টটাও যখন কাইরাল হবে তখন তাদের মধ্যে ডায়াস্টেরিওমেরিক ট্রানজিশন স্টেটস থাকবে। বুঝতে পারলে? এটা পরের এক্সাম্পলগুলো দিলে তোমরা ভালো করে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখছি না, ডিফারেন্ট প্রোডাক্টের মধ্যে স্টিরিওসিলেক্টিভলি একটা মেজর প্রোডাক্ট তখনই তৈরি হবে যখন দুটো ট্রানজিশন স্টেটের এনার্জি ডিফারেন্ট হবে। এবার এই ট্রানজিশন স্টেটের এনার্জি ডিফারেন্ট আমরা কি করে পাবো সেটা আমরা আস্তে ধীরে দেখছি। যেমন ধরো এই একটা রিয়াকশন, এটা একটা প্রোকাইরাল সেন্টার, এই কার্বনিলটা একটা প্রোকাইরাল সেন্টার। তার কারণ এই কার্বনিলের উপর একটা রিয়াকশন স্টেপে আমরা একটা স্টিরিও আইসোমার পাবো। কেমন? এই কার্বনিলের উপর রিয়াকশনের মাধ্যমে আমরা কোনো একটা স্টিরিও সেন্টার জেনারেট করতে পারবো, সেজন্য এই কার্বনটাকে বলা হয় প্রোকাইরাল সেন্টার।
বা এই কম্পাউন্ডটাকে বলা হয় প্রোকাইরাল কম্পাউন্ড। এই প্রোকাইরাল কম্পাউন্ডের দেখো দুটো ডিফারেন্ট ফেস আছে, মানে দুটো ডিফারেন্ট, এইখানে যেমন বলা হয়েছিল এনানসিওটপিক ফেস আছে। এনানসিওটপিক ফেসেস কি বলা হয়, যেমন ধরো রি ফেস আর সাই ফেস। তোমরা নিশ্চয়ই স্টিরিওকেমিস্ট্রি ক্লাসে পড়েছো রি ফেস আর সাই ফেস কাকে বলে। যেমন এই কম্পাউন্ডটার ক্ষেত্রে দেখো, এই কম্পাউন্ডটার ফিনাইলটা অ্যাবাভ দ্য প্লেন আছে, মিথাইলটা বিলো দ্য প্লেন আছে। এবার যদি আমরা এদের প্রায়োরিটি কনসিডার করি, অক্সিজেন 1, ফিনাইল 2 এবং মিথাইল 3। এবার যদি আমরা বাম দিক থেকে দেখি তাহলে 1, 2 এবং 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সেজন্য এই বাম দিকের ফেসটা হলো সাই ফেস। এবং এখন যদি আমরা ডান দিকের ফেসটা দেখি, সেখানে দেখো অক্সিজেন, ফিনাইল, মিথাইল মানে 1, 2, 3 এটা ক্লকওয়াইজ ঘুরছে, সেজন্য ডান দিকের ফেসটাকে বলা হয় রি ফেস। এখন যদি এই কার্বনিল কম্পাউন্ডটা, যেটা একটা প্রোকাইরাল কম্পাউন্ড, এই প্রোকাইরাল কম্পাউন্ডের উপর আমরা রিডাকশন করি, রিডাকশন বাই অ্যাকাইরাল লিগ্যান্ড বা অ্যাকাইরাল রিএজেন্ট। অ্যাকাইরাল রিএজেন্ট কি, যেমন সোডিয়াম বোরোহাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই রিএজেন্টগুলোর মধ্যে দেখো কোনো কাইরালিটি নেই। ক্লিয়ার? কাইরালিটি নেই, তো তার জন্য কি হচ্ছে, যখন রিডাকশনটা হচ্ছে, যে ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে দুটোর ক্ষেত্রে, যখন হাইড্রাইডটা ডেলিভার্ড হচ্ছে অন দ্য কার্বনিল কার্বন ফ্রম সাই ফেস অর রি ফেস, তখন যে ট্রানজিশন স্টেট দুটো তৈরি হচ্ছে তারা এনানসিওমেরিক। এনানসিওমেরিক হওয়ার ফলে তাদের মধ্যে দেখো এই ডায়াগ্রামটা থেকে তোমরা বুঝতে পারবে তাদের মধ্যে এনার্জির ডিফারেন্স কিছু নেই। এনার্জি ডিফারেন্স কিছু না থাকার জন্য যে প্রোডাক্ট আর অ্যালকোহল বা এস অ্যালকোহলের যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তারা একই অ্যামাউন্টে তৈরি হবে। তো এখানে আমরা কোনো এনানসিও সিলেক্টিভিটি দেখতে পাচ্ছি না। কেমন? The energies of the two enantiomeric transition states are same provided the same amount of R and S product. তাহলে যখন একটা এনানসিওটপিক ফেস দুটো আছে, সেখানে যখন অ্যাকাইরাল রিডিউসিং এজেন্ট ইউজ করা হচ্ছে, তখন আমরা কি পাচ্ছি না, কোনো স্টিরিও সিলেক্টিভিটি পাচ্ছি না, আর এবং এস ইকুয়াল অ্যামাউন্টে পাচ্ছি। কিন্তু ধরো যখন আমরা একটা কাইরাল রিডিউসিং এজেন্ট ইউজ করব, কাইরাল রিডিউসিং এজেন্ট আমরা কি করে পাবো না, ধরো এই একটা কাইরাল অ্যালকোহল যেটাকে বলা হয় ড্রাভন অ্যালকোহল, এখানে দেখো একটা কাইরাল সেন্টার আছে এবং এই OH এবং NMe2 এই দুটো কিলেটিং সাইটস আছে। এই যে কাইরাল অ্যালকোহল, এর সঙ্গে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিয়াকশন করি, তখন এইখানে দেখো একটা কাইরাল রিডিউসিং এজেন্ট তৈরি হবে। এই OH এবং NMe2 এই দুটো চিলেটিং সাইটের অ্যালুমিনিয়ামটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করবে, করে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রাইড তৈরি করলো, এটা একটা কাইরাল রিডিউসিং এজেন্ট। এবার এই কাইরাল রিডিউসিং এজেন্ট যখন এই প্রোকাইরাল কার্বনিল কম্পাউন্ডে হাইড্রাইড ডেলিভার করবে, তখন কিন্তু এদের যে ট্রানজিশন স্টেট দুটো হবে, সেই ট্রানজিশন স্টেট দুটো কিন্তু ডায়াস্টিরিওমেরিক ট্রানজিশন স্টেট হবে এবং তাদের মধ্যে এনার্জি ডিফারেন্স হবে। এনার্জি ডিফারেন্স হওয়ার ফলে দেখো একটা স্টিরিওআইসোমার বেশি পরিমাণে তৈরি হচ্ছে কম্পেয়ার টু দ্য আদার স্টিরিওআইসোমার, এবং এই কাইরাল রিডিউসিং এজেন্টটা ইউজ করে 70 to 80% এনানসিওমেরিক এক্সেস পাওয়া যায়। কেমন? আরেকটা কাইরাল রিডিউসিং এজেন্ট, সেটা হলো CBS রিএজেন্ট বা কোরে বক্সি সিবিতা রিএজেন্ট। এরা তিনজন সায়েন্টিস্ট, ইজে কোরে অ্যান্ড বক্সি অ্যান্ড সিবিতা, এরা তিনজন সায়েন্টিস্ট, এরা মিলে এই কাইরাল রিডিউসিং এজেন্টটা তৈরি করেছিলেন। তো সেখানে দেখো এটা ক্যাটালাইটিক অ্যামাউন্ট ইউজ করা হয় আর BH3 অ্যাজ এ রিডিউসিং এজেন্ট ইউজ করা হয়।
এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ইউজিং দ্য কাইরাল রিডিউসিং এজেন্টস the energy of the transition states leading to the two products are different. Thus, one product is formed in excess than the other, and enantiomeric excess is found. এখন আমরা দেখব যে এই সিবিএস রিএজেন্ট এটা কিভাবে কাজ করে। সিবিএস রিএজেন্ট যখন ইউজ করা হয় তখন কিন্তু খুব ভালো এনানসিওমেরিক এক্সেস পাওয়া যায় অলমোস্ট 97% এনানসিওমেরিক এক্সেস পাওয়া যায়। তো এটা কি করে কাজ করে সেটা আমরা দেখব যে কিভাবে এটা ট্রানজিশন স্টেটটাকে ডায়াস্টিরিওমেরিক করছে। তো এখানে কি হয় না, ধরো এই একটা কিটোন, এটা প্রোকাইরাল কিটোন, যেখানে RL এবং RS হলো লঙ্গার সাবস্টিটুয়েন্ট এবং স্মলার সাবস্টিটুয়েন্ট। এদের মধ্যে সাইজে মানে ডিফারেন্স আছে, সেটা ভালোই আছে, যেমন ধরো ফিনাইল এবং মিথাইল। তো তখন কি হয় না, এই যে রিএজেন্টটা এটাকে যদি ফ্লিপ করি তখন এই যে অক্সিজেন এই বোরনের সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করে, কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে। এই অক্সিজেন বোরনের মধ্যে কমপ্লেক্স তৈরি হওয়ার ফলে এই কার্বনিলটা তখন সাফিসিয়েন্টলি ইলেকট্রোফিলিক হয়, যার ফলে এই বোরো হাইড্রাইড থেকে হাইড্রাইডটা এর সঙ্গে রিয়াকশন করতে পারে। এই কমপ্লেক্সটা না হলে কিন্তু এই রিয়াকশনটা হবে না, কারণ এই হাইড্রাইড ইজ এ উইক রিডিউসিং এজেন্ট। তো এই কমপ্লেক্সটা হওয়ার ফলে কিন্তু এই কার্বনিল সেন্টারের উপর ইলেকট্রোফিলিসিটি বা পজিটিভ চার্জ বেশি ডেভেলপ করে, তার ফলে এই রিয়াকশনটা হয়। তো এইখানে দেখো যে ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে, এই ট্রানজিশন স্টেট একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট, যেখানে একটা চেয়ার টাইপ কনফরমেশন কিন্তু জেনারেট করছে। এই ট্রানজিশন স্টেটে সিলেক্টিভিটিটা কি করে অ্যারাইজ করছে, সিলেক্টিভিটিটা দেখো এই RL গ্রুপ এটা ইকুয়েটোরিয়াল পজিশনে থাকছে। তার কারণ তোমরা নিশ্চয়ই সাইক্লোহেক্সেনের কনফরমেশন পড়ার সময় দেখেছো যে বাল্কি গ্রুপ যদি অ্যাক্সিয়াল পজিশনে থাকে তখন সেটা কিন্তু এই 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু সেটা থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল হয়। সেই জন্য অলওয়েজ সেই কনফরমেশনটাই প্রেফার্ড কনফরমেশন হয় যেখানে লার্জার সাবস্টিটুয়েন্ট ইকুয়েটোরিয়াল পজিশনে থাকে। এখানে দেখো এই RL গ্রুপটা এই চেয়ার কনফরমেশনের যে ট্রানজিশন স্টেট তার ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, এবং এই কনফরমেশনটাই হচ্ছে মোর থার্মোডাইনামিক্যালি স্টেবল কনফরমেশন। মানে এই পাথওয়েতে যে ট্রানজিশন স্টেটটা হচ্ছে তার এনার্জি লোয়ার দেন দ্য আদার পাথওয়ে where RL will be in the axial state। কেমন? তো এইখানেই স্টিরিও সিলেক্টিভিটিটা অ্যারাইজ করছে। তো তার ফলে আমরা এই স্টিরিও আইসোমারটা বেশি পরিমাণে পাচ্ছি এবং 97% এনানসিওমেরিক এক্সেস পাচ্ছি। তো এখানে যে মেকানিজমটা লেখা হয়েছে দেখো, দ্য হাইড্রাইড ইজ ডেলিভার ভায়া এ 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট with the enantio selectivity arising from the presence of the larger of the ketones 2 substituent RL for the pseudo equatorial position on the ring। কেমন? এটা pseudo equatorial পজিশনে এই যে ট্রানজিশন স্টেটটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটটা হচ্ছে এর ইকুয়েটোরিয়াল পজিশনে থাকার ফলেই এই enantio selectivity arise করছে। CBS reducing agent are best when ketones 2 substituents are well differentiated sterically। মানে যখন এই RL এবং RS এদের মধ্যে স্টেরিক বা সাইজের ভালো রকম ডিফারেন্স থাকবে। যেমন ধরো ফিনাইল এবং মেথাইল ভালো রকমের ডিফারেন্স থাকলেই তখন এদের মধ্যে স্টিরিও সিলেক্টিভিটিটা বা এনানসিও সিলেক্টিভিটিটা বেশি দেখা যাবে। এবার only when the ketone is complexed with the other boron atom it is electrophilic enough to be reduced by the weak hydride source। একটু আগে যেটা বললাম যে এই অক্সিজেনটা যখন বোরনের সঙ্গে কমপ্লেক্স করবে তখনই এটা এনাফ ইলেকট্রোফাইল হবে টু অ্যাকসেপ্ট দ্য হাইড্রাইড আয়ন। তো এইভাবেই
আমরা স্টিরিও সিলেক্টিভিটি পেতে পারি যখন কোনো সাবস্ট্রেট যেটা প্রোকাইরাল সেন্টার আছে বা প্রোকাইরাল এলিমেন্ট আছে সেখানে যখন আমরা কোনো কাইরাল রিএজেন্ট দেব তখন সেখানে আমরা স্টিরিও সিলেক্টিভিটি ইনডিউস করতে পারি। ক্লিয়ার? ওকে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট আমরা আলোচনা করব ফেলকিন আর্ন মডেল, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন।